এটা কি সেটা আমি আবার আলাপ করবো একটু পরে। আর এখানে আরেকটা জিনিস, ইতিহাসের গতিধারা বহুমুখী, কারণ বিভিন্ন কোন একটা ঘটনা ঘটার কারণ বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানে ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা নিয়ে আসে, ফলাফলগুলোও সেরকম বহুমাত্রিক, একরৈখিক না। কেউ একজন এসে একদিন সকালবেলা বলল যে আমরা সব এক জাতি, আমাদের স্বাধীনতা দরকার, আমরা স্বাধীন। নো, ইট ডিডন্ট হ্যাপেন লাইক দ্যাট, ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। তো তাহলে দরকারি কনসেপ্টগুলো কি এই বইটা পড়ার জন্য? যারা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স পড়ছে তাদের অনেকেরই কিছু আইডিয়া আছে। আমি জাস্ট ধরে নিচ্ছি আমার পাঠকদের আর একটু আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে, সেই কারণে আমি স্পেসিফিক্যালি বলছি কোন কনসেপ্টগুলো আমার এতে জরুরি। একটা হচ্ছে কার্ল মার্ক্সের ইহুদি প্রশ্ন, দ্য জিউস কোয়েশ্চেন, জুদাইজম কোয়েশ্চেন না কিন্তু। এইটার সবচেয়ে ভালো বাংলা অনুবাদ এবং ভাবানুবাদ এবং আলোচনা পাইছি আমি ফরহাদ মাজারের মোকাবিলা বইয়ে। আনফরচুনেটলি তার কনক্লুশনটা প্রবলেমেটিক। পুরো সময় তিনি ব্রুনো বাউয়ারের সাথে যে মার্ক্সের যে আলোচনাটা ছিল, ডিবেটটা, ব্রুনো বাউয়ার বলতেছে ইহুদি হচ্ছে ধর্মতাত্ত্বিক গোষ্ঠী, কার্ল মার্ক্স কাজে এবং উদীয়মান জাতি রাষ্ট্র জার্মানির মধ্যে নাগরিক হিসেবে তাদের অবস্থানটা কি হবে। কারণ জার্মানি তো জার্মানদের রাষ্ট্র, বাংলাদেশ যেমন বাঙালির রাষ্ট্র। ব্যাপারটা হচ্ছে এরকম, বিয়ের সুবিধার্থে বলি, চাকমার অবস্থা কি হবে, ক্ষুদ্র বা সংখ্যালঘু, জার্মানিতে ইহুদিরা সংখ্যালঘু, এদের অবস্থা কি হবে। তখন ব্রুনো বাউয়ার বলতেছে এরা হচ্ছে ধর্মতাত্ত্বিক একটা গোষ্ঠী, সেইভাবে এদেরকে ডিল করতে হবে। কার্ল মার্ক্স বলছে না, জুদাইজম কোয়েশ্চেন হবে না, এটা হবে জিউইশ কোয়েশ্চেন। এবং এই জিউইশ এই টার্মটা এটা সোশিওলজিক্যালি কনস্ট্রাক্টেড। রাষ্ট্র does not have any authority to say anything about their religious identity. রাষ্ট্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, সোশিওলজিক্যাল পলিটিক্যাল ইনস্টিটিউশন, ইট হ্যাজ এর এখতিয়ার শুধুমাত্র এইখানে। সো রাষ্ট্রকে যদি ডিল করতে হয় ইহুদি প্রশ্নেই ডিল করতে হবে। এখন আমি কেন এইটা বাংলাদেশে এখানে কিন্তু নাই। পুরো আলোচনায় মার্ক্সের পক্ষ নিয়ে ব্রুনো বাউয়ারকে ডিফিট করে লাস্টে যে ব্রুনো বাউয়ারের সাথে এক হয়ে যাচ্ছে, বলছে না এটা ইসলাম কোশ্চেন। এটা ইসলাম কোশ্চেন না, এটা মুসলিম কোশ্চেন। এইখানে পাঁচ ওয়াক্ত নামাজ কে পড়তেছে না পড়তেছে ডাজন্ট রিয়েলি ম্যাটার। রাষ্ট্র কাকে মুসলিম বলতেছে সেটা ম্যাটার। এটা আল্লাহর সাথে বান্দার হিসাব না, এটা রাষ্ট্রের সাথে নাগরিকের হিসাব। সো এটা একটা সোশিও পলিটিক্যাল একটা ক্যাটাগরি। বাংলাদেশের মুসলমান সোশিও পলিটিক্যাল ক্যাটাগরি। কোন পীর, কোন পয়গম্বর, কোন হাদিস বা কোরআনের আয়াত দিয়ে আমাকে বঞ্চিত করা হয়নি, মাদ্রাসা স্টুডেন্টদেরকে বঞ্চিত করা হয়নি। এগুলো করা হয়েছে সেকুলার রাষ্ট্রের আইন দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে। এই কারণে আমি এটাকে মুসলিম প্রশ্ন হিসেবেই দেখতে চাই। ওকে, এটা দেখতে গেলে যেটা করতে হয় একটা জিনিস, পোস্ট মডার্নিজম আমরা অনেকেই জানি। এই আইডিয়ার মধ্যে কিছু জিনিস আছে, যেমন সত্য, ট্রুথ, there is no absolute truth. তারপরে লিনিয়ারিটি আছে, টাইম, there is no such linear time যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ওরকম কিছু নেই। আধুনিকতা নিজেই হচ্ছে এগুলো ক্রিয়েট করে, এগুলা রিয়েলিটিতে এগুলা কোনো নেই, এটা হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েশনটা কিভাবে হয়? ডিসকার্সিভলি হয়, যেটাকে মিশেল ফুকো বলতেছে ডিসকোর্স। সে না আরো অনেকেই বলতেছে, কিন্তু মিশেল ফুকোর ডিসকোর্সের আইডিয়াটা আমি পোস্টমডার্নিজমের নানা নিয়ে ভিতর থেকে এইটাকে আমি ফোকাস করি। আর এইটাকে পাঠ করতে গেলে মিশেল ফুকোর দুইটা পদ্ধতি আলাপ করে। একটা হচ্ছে আর্কিওলজি, যেটা হচ্ছে রিটেন ডকুমেন্ট, তারপরে আর্কিওলজিক্যাল ডকুমেন্ট, এগুলার ভিত্তিতে জাস্ট জিনিসগুলোর একটা পরম্পরা দেখা। কিন্তু সেই পরম্পরাগুলো তো শুধুই পরম্পরা নয়, এর পাওয়ার ইমপ্লিকেশন আছে। দুইটা জিনিস জোড়া দিলে পরে এক ধরনের পাওয়ার তৈরি হয়। সো পাওয়ারের পরম্পরাটাও হিসাব করা দরকার, যে কারণে মিশেল ফুকো পরবর্তীতে আর্কিওলজি থেকে সুইচ করে জিনিওলজিতে আসে। এই দুইটা জিনিস সম্পর্কে সামান্য ব্যাকগ্রাউন্ড থাকলে বোঝা সুবিধা হবে আমি কোন ধারায় আলাপটা নিয়ে যেতে চাই। আর হচ্ছে জ্যাক ডেরিডা, ডিকনস্ট্রাকশন। আমরা তো সবাই জানি বিনির্মাণ, রাইট? যা আছে এটাকে ভেঙে চুরে ফেলা। এটা কি এই স্ট্রাকচার? না, এই স্ট্রাকচার না, অ্যাবস্ট্রাক্ট লেভেলে কনসেপচুয়াল স্ট্রাকচার। যে এটার একটা উদাহরণ আমি আমার ক্লাসে দেই কিরকম। এখন এটা কি? এটা একটা আলোচনা সভা, এখানে বক্তা আছে, এখন আমি বক্তা, সো আমি সেন্টার, আর এটা পুরোটা হচ্ছে আমাকে কেন্দ্র করে।
যেই মুহূর্তে আমরা এই সেন্টারটাকে রিমুভ করে দিব, এখানে আর কোনো পসিবিলিটি নাই, আমি বলবো আপনারা শুনবেন। যেই মুহূর্তে আমি এখানে নাই, পুরো স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়বে। আপনারা যা খুশি তাই করতে পারেন, ডিপেন্ডিং অন হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু। আড্ডা মারতে পারেন, কানাকানি করতে পারেন, মারামারি করতে পারেন, টেনিস বল খেলা শুরু করতে পারেন, হোয়াট এভার। সো এটাকে সে বলছে প্লে। ডিকনস্ট্রাক্ট করতে পারলে দেয়ার আর ইননিউমারেবল বা অগণিত ঘটনার সম্ভাবনা তৈরি হয়। সো ওই জন্য আমি ডিকনস্ট্রাক্ট করছি। ডিকনস্ট্রাক্ট করতে গেলে ডিসেন্টারিং করতে হয়। তাহলে এই জিনিসগুলো যদি মাথায় থাকে, তারপরে এটা ইজি হবে। আমি একটু টাইমটাকে ফলো করার জন্য এটা কতক্ষণ টাইম দিচ্ছি আমি সোফা? 10 মিনিট। আচ্ছা, ওকে। সো আমি শুরু করি বাঙালি মুসলমানের মন নিয়ে। ফাহামস এইসব বলে যে বাঙালি জাতটা এরকম এরকম, ও একটু নেগেটিভলি বলে, আবার পজিটিভলি অনেকে বলে যে বাঙালি এই এই, মানে পজিটিভ অনেক কিছু। হোয়াট এভার ইট ইজ, আমরা কথা বলি বাঙালির মন নিয়ে, অ্যাজ ইফ আমরা মনটাকে জানছি। কিন্তু মন জানার কিছু পদ্ধতি আছে, মন জানা সম্ভব। ফ্রান্স ফানোর নাম আমরা অনেকেই শুনি। ফ্রান্স ফানো মনের লাইনে গেছে। সেই অ্যানালিসিস পদ্ধতি হচ্ছে ফেনোমেনোলজি। পয়জন করে আইটা, তো ওইটা না করে এই মন নিয়ে আলাপ শুরু করে দেয়। এই করতে গিয়ে যেটা হয়, যত নেতিবাচক আইডিয়া আছে সেগুলোকে ইম্পোজ করা শুরু করে। যা খারাপ সেটাই বাঙালি মুসলমানের, যা থেকে দূরে থাকা দরকার সেটাই বাঙালি মুসলমানের। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল গেম ইন ল্যাঙ্গুয়েজ। এটা ওরিয়েন্টালিজম বইটাতে এডওয়ার্ড সাইড ছোট্ট একটা আলাপ করছে জেন্ডার নিয়ে, যে ভাষার মধ্যে প্যাট্রিয়ার্ক কেমন ভাবে ঢুকে, যত দোষ সব হচ্ছে মেয়েদের। বাই ইমপ্লিকেশন যে মেয়ে নয় তার মধ্যে দোষ নাই। এইভাবে যত দোষ সব হচ্ছে স্বাধীনতা বিরোধী, এজ ইফ যে স্বাধীনতা বিরোধী নয় তার মধ্যে দোষ নাই। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গেম। সো এই যে বাঙালি মুসলমানের মন বলে যে আইডিয়াগুলো আরোপ করা হয়, এটার একটা ইমপ্লিকেশন হচ্ছে আমি ওইটা না। কেমন এইভাবে বাঙালি মুসলমানের মন বলে একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে, এন্ড ইটস হিউজলি পপুলার। আই অলসো সাবস্ক্রাইবড টু ইট। আমি নিজেও এটাকে অ্যাকসেপ্ট করতাম আনক্রিটিক্যালি আনটিল 2012। ওই বছর আমি হিস্টোরিক্যাল মেথোডোলজি কোর্স সিকোয়েন্সটা নিয়েছিলাম ইউসিএল এ। তখন আমি বোঝা শুরু করলাম টাইম এজ এ কনসেপ্ট, টাইম এজ এন ইউনিট, এইগুলো। তখন মনে হলো আচ্ছা কাহিনী এরকম হচ্ছে। বাই দি সেম পাশাপাশি আমি রেস, এথনিসিটি, ন্যাশনালিজম কোর্স নিয়েছিলাম। ওই তখন এই জিনিসগুলো আস্তে আস্তে ইহা শুরু করলাম। আমি দেখলাম এটার একটা পরম্পরা আছে। আমরা বলি আহমদ ছফা বাঙালি মুসলমানের মন এটার ইউনিক অথর। নো, হি জাস্ট রিপ্রোডিউসড। তার এই আইডিয়াগুলো সব আনিসুজ্জামানের মুসলমান সাহিত্য, বাঙালি মুসলমান কি বাঙালি মুসলমান ওই বইয়ে আছে সব। আমি নিজে বইটা পড়ছি, রিভিউ করছি, ওইটা এই বইয়ের মধ্যে আছে। তো এটা পড়লে পরে বোঝা যাবে, দেখা যাবে। এই যে চ্যাপ্টারটা দিয়েছে না, গোজামিলের জ্ঞান বৃক্ষ, এটা একটা জ্ঞান বৃক্ষ, কারণ এটা ইজ হিউজলি পজিটিভ এন্ড প্রোডাক্টিভ। যে কেউ বাঙালি মুসলমানের মন নিয়ে লিখলেই, যাই লিখুক, অবশ্যই ওটা অবধারিতভাবে নেগেটিভ হবে এবং ইট গেটস পাবলিশড। ও আচ্ছা, এটা তো অলরেডি এস্টাবলিশ একটা আইডিয়া, এটা তো এরকম, ইট গেটস পাবলিশড। অল্টারনেটিভ যদি কিছু আসে, বলবে না এটা কোথা থেকে আসে, কোথা থেকে বলছে, রাইট? একে আহমদ ছফা বলে গেছে এটা, আনিসুজ্জামান বলে গেছে এটা, তারপরে তাদের সামনে পিছনে অনেক বিশেষণ তৈরি হয়, সেগুলো দিয়ে জাস্টিফাই করে যে ওরা যেটা বলছে ঠিক। আমি বলছি নো, আই এম নট গোইং টু লিসেন। আমি পড়তে চাই, আমি দেখতে চাই আসলে এটা কি বলছে এবং তার পেছনের যুক্তি কি, তার পেছনের তথ্য কি। কিচ্ছু নাই যে কিভাবে নাই সেটা এখানে ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার না, সেকেন্ড চ্যাপ্টারে আছে মনে হয়। প্রথম চ্যাপ্টার অবতরণ বা ইন্ট্রোডাকশনের পরে প্রথম চ্যাপ্টার। এটা ইন্ট্রোডাকশনে আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে বইটা পড়লে পরে সুবিধা হবে এটা। তো এখানে আমি এই যে একটু আগে বললাম, জাতিকে আমরা জন্মগতভাবে দেখি এবং এটাকে মনে করি স্বাভাবিক। এটা স্বাভাবিক না। এটাকে দেখতে হবে, জাতির পরিচয়টা আসে সংস্কৃতি থেকে। ইংলিশে এটাকে বলে এথনিসিটি, যেটার মানে বেসিস হচ্ছে কালচার, ইউনিক কালচার, সো ইউনিক এথনিক আইডেন্টিটি। এটার প্রকাশ হয় ভাষায়, সাহিত্যে, শিল্পে, দৈনন্দিন জীবন আচরণে। হিন্দুরা বলে বাবা, আমরা বলি আব্বা। জানতাম যে বাবাটা হচ্ছে, এখন আরবে যায় দেখি সবাই বাবা বলে, ওটা হচ্ছে আরবি। বাবা শব্দটা আসলে আরবি,
কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এসে এটা হয়ে গেছে হিন্দু, অমুসলিম। আবার যেমন আমার মেয়ে বলে, 8 বছরের মেয়ে বলে, এরা ব্রত সবাই মুসলিম। এরা ব্রত মুসলিম না, সবাই খ্রিস্টান আছে, ইহুদি আছে, সবই আছে, রাইট? যেমন তারেক আজিজ তো মুসলমান ছিল না, সাদ্দাম হোসেনের মন্ত্রী। তো কালচার হচ্ছে পারসেপটিভ, এটাও ন্যাচারাল কিছু না, কনস্ট্রাক্টেড। কিন্তু ওভার জেনারেশনস কনস্ট্রাকশন হয় বলে ইট অ্যাপিয়ার্স টু আস অ্যাজ ন্যাচারাল এবং জন্মগত, রাইট? তারপরে বুঝতে হবে জাতি রাষ্ট্র, আমরা বাস করি জাতি রাষ্ট্রে, আমরা বনে বাজারে বাস করি না, আমরা কমিউনেও বাস করি না, আমরা বাস করি জাতি রাষ্ট্রে, যেখানে সার্বভৌম ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। রাষ্ট্র যদি যেটাকে রেকগনাইজ করবে, সেই আইডেন্টিটি প্রিভেইলস, এভরিথিং এলস ডাজন্ট ম্যাটার, রাইট? তো এই জাতি রাষ্ট্র আমাকে কিভাবে আইডেন্টিফাই করতেছে? আমি যে মুসলমান, আমাকে বাংলাদেশে ইনক্লুডেড সাউথ এশিয়াতে শুধু লেখা লাগে যে রিলিজিয়ন কি, আবার তাও লেখা লাগে শিয়া না সুন্নি। এইগুলো কিন্তু পিকুলিয়ার আইডেন্টিফিকেশন প্রসেস, এগুলো পৃথিবীর আর কোথাও নেই, মানে মোস্ট অফ জায়গায় নেই। আমি সব জায়গায় জানি না, মোস্ট অফ জায়গায়। এটার গোড়াটা হচ্ছে ব্রিটিশ আমলে সেন্সাস। সেন্সাসে ওরা জাতির পরিচয়কে ধর্ম পরিচয় দিয়ে ইয়ে করতেছে। তারও কারণ আছে, কারণ জাতির আইডিয়াতে ধর্ম আছে। সেটা কিভাবে আছে সেটা আমি এখানে করছি স্পেনের কনটেক্সটে, তো ওইটা দরকার। কিন্তু আমি এই জিনিসটা এখানে একটু প্রবলেমেটাইজ করতে চাই এইভাবে, জাতি রাষ্ট্রে হচ্ছে শুধুমাত্র নাগরিক, আর বাদ বাকি আইডেন্টিটিগুলো হচ্ছে সেকেন্ডারি। নাগরিক বা সিটিজেনশিপের আইডেন্টিটিটা হচ্ছে জাতি রাষ্ট্রের একমাত্র ইনস্টিটিউশনালাইজড আইডেন্টিফিকেশনের ক্রাইটেরিয়া। বাদ বাকিগুলা চাইলে রাষ্ট্র রেকগনাইজ করলো, না চাইলে না করলো, কিন্তু সিটিজেনশিপটা করতে হবে, এটা রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত। তার মানে সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিক, পলিটিক্যাল সদস্যপদ, পলিটিক্যাল মেম্বারশিপ, এর সাথে কালচারের সম্পর্ক নাই। যে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই যে সদ্য সাবেক ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। সে কি ব্রিটিশ? আমরা কেমনে বলি সে ব্রিটিশ না? প্রথমত তার নাম, দ্বিতীয়ত সে ভেজিটেরিয়ান, তৃতীয়ত তার 14 পুরুষ ইন্ডিয়ান অরিজিন। তার মানে সে এথনিক্যালি ইন্ডিয়ান, সিটিজেনশিপ ওয়াইজ ব্রিটিশ। একইভাবে আমেরিকাতেও এরকম দেখা যায়। আমার মেয়ের কথাই বলি, আমার মেয়ে কি আমেরিকান। সে কোন আমেরিকান? পলিটিক্যাল অর্থে আমেরিকান, ভোটার অর্থে আমেরিকান, এথনিক্যালি বাঙালি, রাইট? সো নাগরিকতা আর এই জাতিগত পরিচয় দুইটা আলাদা জিনিস। তোরা বাঙালি হয়ে যা, শেখ মুজিবের এই কথাটা ছিল আসলে নাগরিক হয়ে যা, পলিটিক্যাল মেম্বারশিপের কথা বলা হচ্ছিল। কিন্তু আমরা ওইটা না বুঝে আমরা বুঝছি না না আমাদেরকে এথনিক্যালিও হইতে হবে, সো তোদের ল্যাঙ্গুয়েজটা বাদ দে, আমাদের মতো লুঙ্গি পরা শুরু কর, আমাদের মতো এটা করা, ভাত খাওয়া শুরু কর। তাই কি হয়? হয় না, ওই জন্য প্রবলেম। এনিওয়ে, সুরিনাম নামের একটা রাষ্ট্র আছে, ওইখানে সব হচ্ছে ম্যাক্সিমাম প্রেসিডেন্টই হচ্ছে অরিজিন হচ্ছে ইন্ডিয়ান, কারণ তাদের পরদাদা তার প্রজন্মের আগের ব্রিটিশরা ওদেরকে ধরে নিয়ে গেছে ওখানে ইনডেন্চার লেবার হিসেবে, ওইখানে ওরা থেকে গেছে ওইখানকার। কিন্তু ওরা নামে মনে হবে ইন্ডিয়ান, কিন্তু আসলে ইন্ডিয়ান না, পলিটিক্যালি তারা সুরিনামিজ। এখন এই যে জাতি রাষ্ট্র থেকে নাগরিক, জাতি থেকে উত্তরণ হয়ে জাতি রাষ্ট্র থেকে নাগরিকতার পর্যায়ে আমরা চলে আসছি। এখন জাতির আইডিয়াটা হিস্টোরিক্যালি জন্ম হয়েছে ফ্রান্সে, রাজা ফার্ডিনান্ড আর রানী ইসাবেলার সময়ে, যখন ফ্রান্স যখন ইউনিফাইড হয়ে একটা খ্রিস্টান সাম্রাজ্য তৈরি হচ্ছে। আমরা যতই বলি বা যতই আমাদেরকে পড়ানো হোক যে ইউরোপ হচ্ছে আলো নিয়ে আসছে, এই নিয়ে আসছে, সেই নিয়ে আসছে, এগুলো বোগাস। ইউরোপ স্টুড নোহোয়্যার, লিটারালি নোহোয়্যার। ইউরোপের বিয়ের সুযোগ শুরু হয়েছে হচ্ছে স্পেনিয়ার সাম্রাজ্যের। সেই সাম্রাজ্যের গ্লু ছিল হচ্ছে ক্যাথলিক খ্রিস্টিয়ানিটি, এবং ওইখানেই তারা জাতির আইডিয়াটার জন্ম দেয়। সেটা হয় কিরকম, যে জাতি হবে বংশ পরম্পরায় যারা ক্যাথলিক, তারা হবে স্প্যানিশ, এবং ক্যাথলিক এবং স্পেনে বাস করে তারা স্প্যানিশ, সো রক্তের সম্পর্কে হতে হবে। তাহলে ওই জাতির মধ্যে কারা তাহলে অপর বা ন্যাশনাল এনিমি বা নেশনের অংশ নয়? তারা হচ্ছে যারা অক্যাথলিক। প্রথম রিপ্রেশন ওদের শুরু হয়েছিল অক্যাথলিকদের উপরে, ওদেরকে যখন সাইজ করা হয়ে গেছে তারপরে শুরু হলো ইহুদিদের উপরে, ওদেরকে যখন সাইজ করা হয়ে গেছে তারপরে শুরু হলো মুরদের উপরে, মুসলমানদের উপরে। এইভাবে রক্তের বিশুদ্ধতার আইডিয়াতে চলে আসলো যে জাতি হইতে হবে বিশুদ্ধ,
এখনো যেমন ট্রাম্প বলে যে আমি হচ্ছে বিশুদ্ধ আমেরিকান, ওবামা নয়। এই আইডিয়াটা এখনো যে আমি হচ্ছে বাঙালি, খাঁটি বাঙালি, অবাঙালিরা না, বিহারিরা না, এরা খাঁটি বাঙালি না, মানে আমাদের পলিটিক্যাল মেম্বারশিপে, কমিউনিটির মেম্বারশিপে এরা একটু কম আমাদের থেকে। এই জিনিসটা ক্লিয়ার হবে যদি আমরা এই জিনিসটাকে বুঝি যে কালচারাল মেম্বারশিপ আর পলিটিক্যাল মেম্বারশিপ। এখন প্রচলিত বয়ানে এই বাঙালি মুসলমানের জন্মের ইতিহাসটা কোথায়, আগে কেন আমরা আলাপ করতাম না, এখন কেন করি? এটা শুরু হয়েছিল 1871 সালে, যখন সর্বপ্রথম ব্রিটিশ শাসকরা যখন সেন্সাস ইন্ট্রোডিউস করছে, মানে জনসংখ্যার গণনা ইন্ট্রোডিউস করছে। ওই যে একটু আগে বললাম ওরা জাতির আইডিয়াটা নিয়ে আসছে, কিন্তু এখানে এসে সব ভেজাল। একমাত্র মুসলমানের মধ্যেই কিছুটা ইউনিফিকেশন দেখতে পাচ্ছে, আর বাকিদের মধ্যে কোনো মিল নাই, যাতায়াত পর্যন্ত নাই, কথাবার্তা তো দূরের কথা, ছায়া মারা নিয়েও সম্ভব না হিন্দুদের ইয়েদের সাথে। তখন তারা করলো কি, একটাকে বললো মুসলমান, আর আর বাদ বাকি যা সব আর হিন্দু, বৌদ্ধ, আর বাদ বাকি যা আছে সবগুলাকে একটা ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। হিন্দু মানে হচ্ছে মুসলমান নয়, মুসলমান এবং বৌদ্ধ নয়, এরা হচ্ছে হিন্দু। হিন্দুরা নিজেরাই সেটা স্বীকার করতে না, বিশেষ করে নিচের স্তরে। যেমন এই ইয়েতে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ফরিদপুরের, ওদের মেইন নিয়ে ছিল ফরিদপুরের একটা কমিউনিটি, তাকে যখন আশুতোষ মুখার্জি যখন চিঠি লিখছে, সুরেন্দ্র মুখার্জি মনে হয় চিঠি লিখছে, বলছে আমাদেরকে ডাকো পেছনে, এটা তো তোমাদের হিন্দুদের আন্দোলন, আমরা তো হিন্দু না। মতুয়া, পার্টিকুলারলি মতুয়া, এরকম আরো ছিল, বাট ওরা বড় ছিল জন্য ওদের কথা বলতেছি, মানে হ্যাঁ। তো এই টাইপের জাতির আলাপ তখন ছিল না, এই সেন্সাসের পর থেকে হচ্ছে। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সেন্সাসে আবিষ্কার করলো যে বেশিরভাগ গ্রামীণ, পূর্ব বাংলার গ্রামীণ জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, অথচ লোকজন ভাবতো যে মুসলমানরা ছিল হচ্ছে গৌড়, উত্তরবঙ্গ, তারপরে সোনারগাঁ, ঢাকা এইসবের আশেপাশে। বলছে না, এখানে না, এখানে মুসলমানরা তখনও মেজরিটি না, মেজরিটি হচ্ছে গ্রামে, যেখানে এরা ধারণা করতো ওগুলা হচ্ছে হিন্দু মেজরিটি। তখন শিক্ষিত হিন্দুরা প্রথম এই আলাপটা শুরু করলো বঙ্কিম দিয়ে। সে বলা শুরু করলো যে এরা নিম্ন বর্ণের হিন্দু ছিল, এরা কোনো পর্যায়ে কোনোভাবে মুসলমান হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে এই নিয়ে তার কোনো আলাপ নেই, আন্ডারস্ট্যান্ডেবল, ওই সময় লিমিটেশন ছিল জানাশোনা। ইংরেজরা ওইটাকে পিক করলো, করে বলার চেষ্টা করলো ঠিক কখন কিভাবে হচ্ছে। তারা বলতেছে হিন্দু জাতপাত প্রথার মধ্যে খুব নিষ্পেষণে ছিল, এই জন্য তারা মুক্তির আশায় মুসলমান হয়ে গেছে। শিক্ষিত মুসলমান বলছে না, আমরা তো নিম্নবর্ণ থেকে মুসলমান হই নাই, কারণ তাদের সত্যিকার অর্থে যে শিক্ষিতদের অনেকেই বাইরে থেকে আসছে এবং তারা জানে যে তাদের বাবারা বা দাদারা আসছে, সে কেন এটা মেনে নিবে, সে তো যথারীতি মেনে নিচ্ছে না। এই ছিল তখনকার ওই ক্যাচার। এই ক্যাচারটা এখনো কন্টিনিউ হচ্ছে। এখনো শিক্ষিত হয়ে গেলেই নাম চেঞ্জ করে কাটসাট করে আমরা বলি না না না, আমরা ওইখানকার না, আমরা হচ্ছে ইয়েমেন থেকে আসছি, ইরাক থেকে আসছি, আসলে তো আসছে বাংলার পূর্ব বাংলার ক্ষেত থেকে আসা যায় না, খুব কঠিন খারাপ কিছু। এটা ওই সময়ে ছিল, কারণ তখনও জাতি রাষ্ট্রের ধারণা তৈরি হয়নি, জাতির রাষ্ট্র তৈরি, জাতির ধারণা তৈরি হয়নি। বাঙালি মুসলমান তখন উইলিংলি চেষ্টা করতো নিজের অরিজিনটাকে বাংলার বাইরে আইডেন্টিফাই করতে, বাংলার বাইরে আইডেন্টিফাই করতে, কারণ এখানে এগুলো সব হচ্ছে নিচু জাত, নিচু জাত তো হওয়া যাবে না, রাইট? এবং এগুলার হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে। যেমন অসীম রায়ের বইয়ের মধ্যে আছে 1901 সালের যে সেন্সাস, সেই সেন্সাসে নোয়াখালী জেলার 99.9% মানুষ বলছে তারা মুসলমান না, তারা সব বাইরে থেকে আসছে। ইজ ইট রিয়েলি পসিবল? বাই দ্য ওয়ে, নোয়াখালী বলছে বলে এটাকে আবার কি করেন, এটা সব জায়গায় ছিল। ঘটনাক্রমে তার স্যাম্পলটা নোয়াখালী থেকে আসছে, অন্য জায়গায় লোক তো বেশি কাজ করছে। তো যাই হোক, এইখানে অসীম রায়ের বইটা তখন আমি নিয়ে, তাহলে এরা যদি নিম্নবর্ণ থেকেও না হয়ে আসে, এরা যদি বাইরে থেকেও না হয়ে আসে, তাহলে এটা কারা? বাই দ্য ওয়ে, এই আইডিয়াগুলোকে করাটা, রিফিউট করাটা কমন সেন্সই এনাফ। যেমন শিক্ষিত হিন্দুরা যে বললো জোরপূর্বক শূদ্র এবং নিম্নবর্ণের হিন্দুদেরকে ধর্মান্তর করতেছে, কে করলো? হিন্দুরাই তো ক্ষমতায় ছিল। মুসলমানরা শুধু শাসনের সর্বোচ্চে ছিল। মুঘলদেরকে যে কোনো ঐতিহাসিক বৈশিষ্ট্য তারা স্বীকৃতি দেয়, মুঘলরা ছিল হচ্ছে ট্রু সেকুলার, তারা শাসন কার্যের সাথে কখনো ধর্ম মিশাইতো না, ইসলাম মিশাইতো না, নেভার। এবং আওরঙ্গজেবের সময় কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু কিছু আছে, কারণ উনি পার্সোনালি ছিলেন প্র্যাকটিসিং মুসলিম। যেমন আলমগীর নামা একটা ফতোয়ার বই আছে,
ওইগুলা থেকে প্রজেক্ট করে তাকে বলার চেষ্টা করে সে হচ্ছে ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট, হুইচ ইজ অ্যাবসলিউটলি আনফাউন্ডেড, কোনো তথ্য নাই, বরং তথ্য বেশিরভাগই হচ্ছে উনিও ওই বাপদাদার সেকুলার লেগাসি দিয়ে করছে। আওরঙ্গজেবের সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সেনাপতি ছিল হিন্দু, রাইট? সো সেকুলারিজম তখনই ছিল, এটার সাথে মুসলমানরা এরকম করে নাই, তরবারির জোরে ইসলাম প্রসার করে নাই। ইংরেজরা বলতেছে সামাজিক মুক্তির লক্ষ্যে নিম্নবর্গের হিন্দুরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে। প্রথম কথা হচ্ছে তো হিন্দুই ছিল না, হিন্দুদের যে ওই সময়ের যে বইটই আছে হিন্দুর যে সেন্টার দিল্লি এবং এর আশেপাশে, ও আরেকটা কথা, জোরপূর্বক যদি মুসলমানই করতো তাহলে দিল্লির আশেপাশে 100% মুসলমান হওয়ার কথা, ওইখানে 10% না মুসলমান। মুসলমান কোথায় গেছে? যেখানে মুঘলদের শাসন সবচেয়ে দুর্বল, বেশিরভাগ সময় যারা স্বাধীন ছিল সেখানে মুসলমান গেছে। সো এটা ইয়ে করে ইংরেজরা বলতেছে মুক্তির জন্য তারা বিয়ে করতো, যদি তাই হবে তাহলে মুসলমান হওয়ার সাথে সাথে জাতপাত চলে যাওয়ার কথা, যায় নাই তো। উচ্চ বংশের মুসলমানের ঘরে নিম্ন বংশের মুসলমান দাওয়াত এখনো পায় না, না আমি পাই না। জাতপাত মুসলমানের মধ্যেও আছে, কিন্তু হিন্দুর ফর্মে নাই, অন্য ফর্মে আছে। সো মুক্তি হয় নাই, যদি মুক্তি নাই হবে তাহলে ওরা তো কনভার্ট করে নাই, তাহলে মুসলমান ধর্মে যায় মুক্তির জন্য। আর হিন্দুরা নিজেরাই রেকগনাইজ করে এখানে হিন্দু ছিলই না, পরবর্তীতে পলিটিক্যাল কারণে বলে যে হ্যাঁ এরা সব হিন্দু, এরা আসলে হিন্দু না। পরবর্তীতে এখনো এই যে গত বছরে মনে হয় একটা গোষ্ঠীকে ইন্ডিয়ান সেন্সাসে হিন্দু হিসেবে রেকর্ড করা শুরু করছে, তারা কেউ ছিল না। আর শিক্ষিত মুসলমান যেগুলো বাইরে থেকে আসছে, বাইরে থেকে এসে কেউ গ্রামের ক্ষেত খামারের মধ্যে যায় সেটেল করে নেই, সব শহরে সেটেল করছে। যদি বাইরে থেকে এসে থাকে এবং আসছে, অবশ্যই আসছে, একটা বড় অংশ আসছে, তারা শহরবাসী, নগরবাসী, শিক্ষিত, উচ্চ চাকরি করে, উচ্চ ইনকামের মুসলমান। গ্রামের এই চাষাবুষা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এরা বাইরে থেকে আসেনি, এরা তাহলে নিম্নবর্ণ থেকেও আসে। তাহলে আসলোটা কোথা থেকে? এই পর্যায় পর্যন্ত এটা হচ্ছে পোস্টমডার্ন আলাপ। পোস্টমডার্নিজম খালি প্রবলেমেটাইজ করে, সমাধানের জায়গায় যাইতে পারে না। তখন আমি এস্টাবলিশড একাডেমিক স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ সবচেয়ে বিখ্যাত যে দুটো বই, একটা হচ্ছে একটা হচ্ছে অসীম রায়ের দ্য ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশন ইন সমন্বয়ী ইসলাম, বাংলার সমন্বয়ী ইসলাম, সোজা কথা, সেইটা পড়লাম। সেটা পড়ে আমি এখানে দেখলাম যে উনি কিছু টার্ম ইউজ করছেন অ্যানালিসিসের জন্য। যেমন বলতেছেন পুরা বেঙ্গল ডেল্টা আসলে একটা না, সমজাতীয় না, এটা ওল্ডার পার্ট আছে আর নিউয়ার পার্ট আছে। ওল্ডার পার্ট হচ্ছে উত্তর এবং পশ্চিমবঙ্গে, নিউয়ার পার্ট হচ্ছে ওভারঅল পূর্ববঙ্গ। এখানে বলতেছে যে ওল্ডার পার্টে যে ইয়েটা ছিল, মূল ধারার সমাজ ছিল, তার বাইরেও কিছু ছোট ছোট জনগোষ্ঠী ছিল যারা ভাসমান সেমি যাযাবর। নিউয়ার পার্টে নতুন ডেল্টাতে যখন বসতি স্থাপন শুরু হলো, এই এরা এসে বসতি স্থাপনগুলো করছে। তো একটা আইডিয়া পাইলাম যে এরাই বসতি স্থাপনগুলো করছে, কিন্তু এরা কারা? এরা হচ্ছে অসীম রায় বলছে এরা আদিবাসী এবং এরা হচ্ছে অগ্রবর্তী জনগোষ্ঠী, যারা নতুন চর উঠতেছে ওইখানে যায় বাড়ি ঘর করতেছে, চাষবাস করতেছে, করে একটা জনসমাজের জন্ম দিতেছে। এখন অসীম রায় তার মূল ইয়ে ছিল হচ্ছে, তথ্যগুলা ছিল হচ্ছে পুঁথি সাহিত্য এবং অন্যান্য এই যে পদাবলী সাহিত্য, ওইগুলোর উপর বেস করে। সাহিত্য কিন্তু আসলে ইতিহাসের খুব জোরালো ইয়ে নয়, প্রমাণ নয়, উপাত্ত নয়, কিন্তু এখান থেকে খুব ভালো ইন্ডিকেশন পাওয়া যায়। তথ্যের লিমিটেশনের কারণে তিনি ওইটুকুতে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু তিনি আইডেন্টিফাই করছেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে ওল্ডার ডেল্টাতে সংস্কৃতাইজেশন হয়েছিল, অর্থাৎ ওল্ডার পার্ট পশ্চিম এবং উত্তরবঙ্গে যখন জনবসতি স্থিত হয়ে বসতেছিল, তখন ওরা ছিল সংস্কৃতাইজেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছিল, যে কারণে ওইখানে ব্রাহ্মণরা আসতে পারছিল, তারা একটা সমাজ ব্যবস্থার পত্তন করছিল, সেখানে ওইটা হিন্দুয়াইজেশনের একটা হিন্দু ধর্মের একটা কাঠামোর রূপ নিছিল। পরবর্তী যে এটা আসলো, নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যখন ইস্ট বেঙ্গলে যখন নতুন চর ওঠা শুরু করলো, জনবসতি হওয়া শুরু করলো, সংস্কৃতাইজেশনটা তখন আসলো না, তখন আসলো হচ্ছে ইসলামাইজেশন। কারণ তখন অলরেডি মুঘলরা চলে আসছে, হিন্দু রাজারা আর ক্ষমতায় নাই, মানে টপে নাই। তো এইটাকে ওইখানে এসে বলতেছে যে এই ঘটনা আবার শুধু বেঙ্গল ডেল্টাতেই না, অল ওভার গাঙ্গেয় উপত্যকায় ছিল। উচ্চ ইয়েতে মানে
আপার গাঙ্গেজ ভ্যালিতে তিনি বলতেছেন যে সুবিধা বঞ্চিত আদিবাসী সূত্র এই সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর মধ্যে ছিল হচ্ছে ভার, পাসি, চামার, দোসার এগুলা, আর নিম্ন গঙ্গায় ছিল হচ্ছে মহিষ্য, পার। আমাদের গ্রামের বাড়ির একটা পাড়ার নাম ছিল পার, একটা পাড়ায় যে গিয়েছিল পার, ওরা এখন হিন্দু কিন্তু ওদের নাম এসেছে পার, এটা আমি পরে রিয়েলাইজ করলাম। পার, নমশূদ্র, শেখ এরা হচ্ছে নিম্ন গঙ্গা, এগুলা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ ছোট ওই সেমি ভাষমান জনগোষ্ঠী এইগুলা। তো এখানে পীর একটা টার্ম ইউজ করছিলেন, যেটা এখন আমরা সবাই বলে যাও বাংলাদেশে তো পীর দিয়ে গেছে। পীর হয়ে তারা ইসলাম প্রচার করেন নাই, তারা গ্রাম প্রতিষ্ঠা করছে। ঘটনাক্রমে তারা ছিলেন মুসলমান, কিন্তু কোথা থেকে আসছে সেটা এই বইয়ে নাই, এটা রিচার্ড এটনের বইয়ে আছে। তো যে কারণ যেহেতু নেতা মুসলমান, তার অনুসারীরাও মুসলমান। আবার যেহেতু নেতা নামাজ কালাম জানে না, অনুসারীরাও আসলে খুব বেশি কিছু জানে না। এইটারই আমরা রিফ্লেকশন দেখি ফরায়েজি আন্দোলনের হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ বলতেছে যে এতগুলা মুসলমান এরা তো ফরজই জানে না, এদেরকে আগে ফরজ জানাইতে হবে, সেইখান থেকে কিন্তু ফরায়েজি আন্দোলন। আচ্ছা, তো এখন আমি আসলে টাইম কম, এই জন্য আমি বিয়ে করতেছি না, আমি মূল আলাপের ধারাটা জাস্ট ধরায় দিয়ে আমি শেষ করব। রিচার্ড এটন এসে আরো স্পেসিফিক, আরো 10 বছর পরে হচ্ছে এটা। অসীম রায় 83 তে, রিচার্ড এটন 93 তে। বাই দিস টাইম অনেক মেথোডোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অনেক হিস্টোরিক্যাল ডেটা পাওয়া যাচ্ছে। আর রিচার্ড এটন হচ্ছে ফার্সিতে নেটিভ লেভেলের পণ্ডিত, ফার্সি ভাষায়। উনি এসে এখানে মুঘল আমলের দলিল দস্তাবেজ করতেছেন ফার্সিতে, ইংলিশে তো অবশ্যই, তারপরে আরো এই যে আরো কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ প্লাস কিছু হিস্টোরিক্যাল ম্যাটেরিয়াল এগুলা দিয়ে করতেছেন। করে অসীম রায়ের যে গ্যাপগুলো সেগুলাকে তিনি ফিল আপ করতেছেন। তো উনি ফিল আপ করতে এসে উনি প্রথমে আইডেন্টিফাই করতেছেন সোশ্যালজিক্যাল ইমাজিনেশন, এই টার্মটা এখানে অ্যাপ্লিকেবল। উনি বলতেছেন যে ইতিহাসের ঠিক কোন কাল পর্বে এই গ্রামীণ কৃষির মুসলমান সমাজের অভ্যুদয় হলো। রিচার্ড অসীম রায় শুধু বলছেন যে একটা সময় হয়েছে, কিন্তু সেটাকে সে স্পেসিফাই করতে পারতেছে না। রিচার্ড এটন এটাকে স্পেসিফাই করতে চাচ্ছে যে ঠিক কোন সময়, আর ঠিক কোন স্পেসের মধ্যে, জিওগ্রাফিক্যাল স্পেসের লোকেশনের মধ্যে হচ্ছে সেটাও তিনি ইয়ে করতে চাচ্ছেন, এবং এই সময়ে ওই স্পেসের মধ্যে কি কি ঘটনা ঘটলো যার কারণে একটা নতুন সমাজের আবির্ভাব হইলো যেটা মুসলমান। এখন এইটা পড়ার জন্য, এই ধারাটা বোঝার জন্য ম্যাক্স ওয়েবারের মাল্টি লিনিয়ার কজাল হিস্টোরিক্যাল মেথোডোলজি সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, তা না হলে ভুল বোঝার সম্ভাবনা থাকে, যেটা সলিমুল্লাহ খান করছেন। রিচার্ড এটনের বইটা পড়তে গিয়ে উনি কিছু ভুল করছেন, বই নিয়ে আমার এখানে বিস্তারিত আলাপ আছে। উনি নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান অফ দ্য লিডিং পাবলিক স্কলার, আনডাউটেডলি। আল্লাহ তার হায়াত দারাজ করুন, তার বুদ্ধিবৃত্তিক কন্ট্রিবিউশন আরো ইয়ে করুন, কিন্তু রিচার্ড এটনের আর্গুমেন্ট বুঝতে উনি কিছু ক্রস মিস্টেক করছেন, এবং এটা হচ্ছে এই কারণে। তো এইটাতে আমি শুধু কুইকলি ইয়ে করতে চাই, এই হিস্টোরিক্যাল মেথোডোলজি অনুযায়ী জগৎটা হচ্ছে অগণিত ঘটনা এবং মানে ফ্যাক্ট এবং ফ্যাক্টরের সমষ্টি, এবং সেগুলো আমাদের পক্ষে সবগুলো জানা সম্ভব না, কারণ যেগুলো ঘটে গেছে আমরা ওখানে উপস্থিত ছিলাম না, আমাদের পক্ষে জানা সম্ভব না। বাট এই অনুমানটা রাখতে হবে যে এটা অসংখ্য ঘটনা এবং ফ্যাক্টের সমষ্টি। এটাকে জানতে গেলে কি করতে হবে তাহলে? ঘটনাক্রমে, আর এই ঘটনাগুলা একটা ধারাবাহিকতার মধ্যে ঘটে, হঠাৎ করে ঘটে না, ধারাবাহিকভাবে ঘটে। আর এগুলো জানা অসম্ভব, কারণ আমরা সবগুলো জানা অসম্ভব, ইন টোটালিটি জানা অসম্ভব, কারণ আমরা ওখানে ছিলাম না। তাহলে কি করতে হবে? গবেষণার জন্য সব কিছু না, কিন্তু সুনির্দিষ্ট করে কিছু কিছু ঘটনা যেগুলো সবচেয়ে বেশি রেলেভেন্ট আমার কোয়েশ্চেনটার উত্তর পাওয়ার জন্য, সেগুলোকে চুজ করতে হবে। নির্বাচনের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ফলো করতে হবে। অর্থাৎ এটা সিলেক্টিভ হতে হবে, এবং সিলেকশন হতে হবে লজিক্যালি জাস্টিফায়েবল। আর কি হতে হবে? আরেকটা আইডিয়া, ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু পূর্ব নির্ধারিত নয়, যে আজ থেকে 10 বছর পরে আমি এই করব, এটা হবে, এরকম হয় না। এগুলো হচ্ছে ইনডিটারমিনেট, অর্থাৎ পূর্ব নির্ধারিত নয়, এগুলা ঘটবেই এমন না, জাস্ট ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ঘটনাগুলো যে ঘটতেছে কিভাবে ঘটতেছে তার কজাল এটা তো জানতে হবে, মানে প্রসেসটা জানতে হবে। সেটা জানার জন্য আমাদের কি করতে হবে?
গবেষণা প্রশ্নের সাথে সবচেয়ে বেশি তুলনামূলকভাবে রেলেভেন্ট ঘটনাগুলোকে বেছে নিতে হবে, বাছাইকৃত ঘটনাগুলোকে একটা সাধারণ উৎসের প্রেক্ষিতে পাঠ করতে হবে। এইটা হচ্ছে তার মেথোডোলজির একটা মানে রাফ ইন্ট্রোডাকশন। এই করে রিচার্ড এটন প্রথমে কি করলো, টাইমটাকে স্পেসিফাই করলো। টাইমটা কখন? যখন মুঘলরা বিহার এবং উত্তর ভারতে আফগানদেরকে, হিন্দু না কিন্তু আফগানদেরকে, সুলতানদের বংশধর আফগানদেরকে পরাজিত করে করে মানে দাপড়াই দিতেছে আর কি। আর এরাও পালাইতেছে, পালাইতে পালাইতে কই যাচ্ছে? জঙ্গলে, জঙ্গলের মধ্যে যাইতেছে। কারণ জঙ্গলে মুঘলরা যাবে না, যাইতে পারবে না, প্রচুর বন জঙ্গল প্লাস পানি, এখানে তো যাইতে পারবে না। এরা এসে কোথায় আশ্রয় নিতেছে? পূর্ববঙ্গের নতুন নতুন চর অঞ্চলে, যেগুলোতে জঙ্গল হয়েছে, যেগুলোতে এখনো বসতি হয় নাই। ঈসা খানের রাজধানী কোথায় ছিল? না, জঙ্গলবাড়ি। সোনারগাঁ এখন আমরা বলি জঙ্গলবাড়ি, আগের নাম না, অরিজিনাল নাম। জঙ্গলের মধ্যে ছিল, তাই জঙ্গলবাড়ি। এরা কেউ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, দৌড়ের উপরে। এখনকার আওয়ামী লীগের রাইট, কারণ মুঘলরা এদেরকে মেরে একদম সাফ করে ফেলতেছে। মুঘলরা আসতেছে 3 লাখ 4 লাখ সৈন্য নিয়ে, আর এদের হচ্ছে 20-30 হাজার। এটা সম্ভব হইল? ওই যে রাতের বেলা ইয়ে করার মতো, ঝটিকা মিছিল করার মতো, রাইট। তো এইটা ছিল কালপর্ব, যে কালপর্বটা কখন এর। তো যখন এই এদেরকে রিচার্ড এটন বিভিন্ন রকম সোর্স থেকে ডেটা নিয়ে দেখাচ্ছেন যে যখন মুঘলদের শাসন যখন বাংলায় স্থিত হয়ে গেল, মানে সব থেমে গেল, মুঘলদের আন্ডারে পুরোপুরি চলে গেল, তখন এরা কি করবে? মুঘলদের কিন্তু নিয়মিত সেনাবাহিনী ছিল না, এগুলো ছিল অলওয়েজ মানে টেম্পোরারি হায়ার মার্সেনারি। যুদ্ধ শেষ, ডিসলভ করে দিয়েছে। এখন এরা কোথায় যাবে? এরা তো 20 বছর 30 বছর 15 বছর যুদ্ধ করতেছে, ফ্যামিলি কিছু নাই, এদের বেশিরভাগই এখানে থেকে গেল। আবার মুঘলদের আরেকটা একই সাথে, তো এইটাকে আমি বলতেছি এইখানে যে এরা হচ্ছে প্রান্তিক উদ্যোক্তা। এদের সামনে একটা অপরচুনিটি আসবে, সেটা কি রকম? সরকার মানে জঙ্গলের জমি পট্টনি দিতেছে, লিজ দিতেছে। সব সরকারের সময় চেঞ্জ হওয়ার সময় কিন্তু পলিটিক্যালি এরা কিন্তু লিজ দিস নেয়, খাস মহল এটা ওই এগুলো কিন্তু হিস্টোরিক্যাল লেগাসি, এটা এখনকার না, আগেও ছিল। তো মুঘলদের এটা রাষ্ট্রীয় নীতি ছিল, নতুন জায়গা দখল করলে প্রথম কাজ ওরা করবে হচ্ছে ওইখানে ভূমি জরিপ করবে। কারণ ওইখানে তারা ট্যাক্সেশন মানে ম্যাক্সিমাইজ করতে চায়। ভূমি জরিপ করে দেখে এখানে প্রচুর চাষযোগ্য জমি আছে, এখন এটা কারা নিবে? সরকারের সাথে যার কানেকশন আছে তাই নেবে। সেটা কে ছিল? আর্মি। আর এখনকার আমাদের মেজর লেফটেন্যান্ট কর্নেলরা যে ইয়ে নিচ্ছে, এটাও নতুন না, এটা ওই তখন থেকেই। এরা তখন সরকারের কাছ থেকে খাস জমি নিচ্ছে, বাট দে নো নাথিং অ্যাবাউট কৃষি। কৃষিটা জানে কে? ওই যে প্রান্তে অবস্থিত লোকাল লোকজন, ওরা জানে। এদেরকে বলতেছে তোমরা আসো, তোমাদেরকে জমি দিব, এখানে স্থায়ীভাবে বসবাস করবে, বিনিময়ে আমাদেরকে সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স দিবা, মাঝে মাঝে বেগার খেটে দিবা, তোমরা এখানে পার্মানেন্টলি বসবাস করবে, এইভাবে। তো ওই যে প্রান্তিক জনগোষ্ঠীগুলা, এরা এই পায়োনিয়ারদের আন্ডারে এসে জমি পরিষ্কার করার কাজ নিয়ে জমি পরিষ্কার করলো, বাড়ি করলো। একটা যখন একটা পাড়া যখন স্থাপিত হয়ে যায়, তখন প্রথম কি দরকার হয়? এটা অর্গানাইজ করার জন্য, রেগুলেট করার জন্য একটা মেকানিজম। কিছু তো নাই, সেই মেকানিজম কোথেকে আসবে? ওই সৈন্যটা বা অফিসারটা সে তখন একটা মসজিদ করে, একটা খানকা করে। এদের মধ্যে অনেকেই ছিলেন ইসলাম সম্পর্কে জানাশোনা, অনেকে না, অল্প সংখ্যক, কিন্তু মেজরিটি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, বাট মুসলমান। তারা একটা মসজিদ করে, মসজিদের পাশে নিজের একটা ঘর করে, একটা খানকা করে। এইভাবে এই জনগোষ্ঠীটা নতুন ভাবে যখন মানে অভ্যুদয় হয়, এরা তখন মুসলমান নাম নিয়ে আবির্ভূত হচ্ছে, নামেই মুসলমান। আর এই যে তাহলে উদ্যোক্তা পাইলাম, জংলা ভূমি পাইলাম, অনার্য আদিবাসী শ্রম পাইলাম, মুঘল ভূমি নীতি পাইলাম। আর টাকা আসলো কোথেকে? মারোয়ারিদের কাছ থেকে। টাকা বলতে ক্যাপিটাল। এই ইয়েগুলা ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু আছে লোকাল, জংলা ভূমিটা লোকাল, যেটা চাষযোগ্য জংলা ভূমি। এই যে জংলা ভূমি পরিষ্কার করে নতুন বসতি স্থাপন করা, এটাও আরো 300-400 বছর আগে থেকে এটা কমন প্র্যাকটিস, লোকজন জানে এটা।
এখন সরকার যখন সরাসরি ইয়ে করতেছে, পাওয়ারফুল একটা সরকার যখন এটা এই পলিসিটাকে যখন বুস্ট করতেছে, এটা একটা স্কেল, ইকোনমি অফ স্কেলে করে দিচ্ছে, মানে ম্যাসিভ আকারে হয়ে যাচ্ছে, রাইট? তো এই কিছু আগে থেকেই চলে আসা রীতি, কিছু লোকাল রীতি, কিছু বাইরে থেকে আসা রীতি, কিছু বাইরে থেকে আসা শক্তি, এগুলোর সব কিছু মিলায়ে একটা নির্দিষ্ট কাল, ঐতিহাসিক কাল পড়বে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটা জনগোষ্ঠীর জন্ম দিয়ে দিল, যেই জনগোষ্ঠীটা তাদের পায়োনিয়ার লিডারশিপের আইডেন্টিটির কারণে মুসলিম আইডেন্টিটি নিয়ে উদ্ভব। এইটাই হচ্ছে মানে এই বইয়ের একটা আলাপের মোটামুটি সারমর্ম, যে তাহলে বাঙালি মুসলমান কে? তাহলে আমরা কি? আমরা কি মুসলমান না বাঙালি? আমার কথা হচ্ছে আমরা বাঙালি এবং মুসলমান, কিন্তু আমরা শুধু বাঙালি না। কারণ শুধু বাঙালি যে ডেফিনিশন, ওইটা এখনো স্টিল প্রিভেইলস। সেটা কি? আর্য রক্তের উত্তরাধিকারী, সেটা পিওর হোক বা অংশত হোক, বঙ্কিমচন্দ্র যেটা দেখেছে আমাদের মধ্যে নাই। সো আমরা পিওর বাঙালি হতে পারবো না এবং নাও। আবার আমরা মুসলমান ওই অর্থে মুসলমানও না যে আমরা বাইরে থেকে মুসলমান হয়ে আসি, বংশ পরম্পরায় মুসলমান। আমাদের বংশের, আমাদের ঐতিহাসিক যে উৎপত্তির জায়গাটা, সেখানে ওই এটা নাই। সো আমরা শুধু মুসলমানও না, আমরা একই সাথে বাঙালি এবং একই সাথে মুসলমান। এবং এটা একটা আলাদা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী বা একটা এথনিক জাতি গোষ্ঠী হিসেবে আমি কল্পনা করতে চাই। এইটাকে যখন কল্পনা করি তখন পলিটিক্যাল ক্যালকুলেশন অনেক রকম রিসাফল হয়ে যায়। এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু এই আলোচনাটুকুই জরুরি। এই পর্যন্ত